বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে। কি হলো দেশটাতে আবার? নতুন করে আবার এই দলাদলি শুরু হয়ে গেছে। সেই শোষণ নিপীড়নের এক দল থেকে বাংলাদেশের মানুষ নিষ্কৃতি পেয়েছে, কিন্তু ঘুরে ফিরে সেই শয়তানের প্রেতাত্মারা যেন আবার বাংলাদেশের মানুষের মাথার উপর চেপে বসতে চাইছে। দুর্নীতিবাজ একটি সরকারের পতনের পর দেশবাসীকে একত্র হয়ে বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য কাজ করা উচিত। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই বিধাভেদ তৈরি করে কারা ফায়দা নিতে যাচ্ছে 18 কোটি মানুষ তা ভালো করেই জানে। আমি আমার দেশের ভাইদের একটি কথা বলতে চাই যে আপনারা সংঘবদ্ধ থাকুন, দেশ উন্নয়নে কাজ করুন। আর প্রবাসী ভাই যারা আছেন, যারা দেশকে অর্থনৈতিকভাবে সবসময় সাহায্য করে আসছেন, সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের জোরালো ভূমিকা সবসময় আছে, তাদেরকে বলবো তারা আপনাদের সাধ্যমতো আপনারা দেশে অর্থনীতিকে সমৃদ্ধ করুন এবং সবসময় বেশি বেশি করে টাকা বাংলাদেশে পাঠিয়ে দেশের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হন। আমি কিছুদিন যাবৎ একটি জিনিস দেখতেছি যে আপনাদের বিরোধী যে দলগুলো ছিল, যারা বিএনপি, জামাত বা অন্যান্য যে দলগুলো ছিল, তারা এই 5ই আগস্টের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর থেকে নির্বাচন বলে মুখে ফেনা তুলে ফেলছেন। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন সঠিক সময়ে হবে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন নির্বাচন হবে, কিন্তু এজন্য একটি সুনির্দিষ্ট সময়ের প্রয়োজন। কবে হবে বলা যাচ্ছে না। কিন্তু আপনারা এত পাগল হয়ে গেছেন কি কারণে? ক্ষুধার্ত? আবার শেখ হাসিনার মতো ক্ষমতা দখল করে সম্পদ আহরণ করতে চান, অবৈধ সম্পদ? নাকি আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? যেখানে দেশ পুনর্নির্মাণ, পুনর্গঠিত করার কথা, দেশের যেখানে অর্থনীতিকে আবার নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, ডক্টর ইউনূস সাহেবকে যেখানে আপনাদের সাহায্য করার কথা, সেখানে আপনারা বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলে পরিস্থিতি ঘোলাটে করছেন কেন? এতে করে কি যে অশুভ শক্তিগুলো যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, তারা কি সংঘবদ্ধ হওয়ার জন্য সময় পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না? কেন আপনারা তাদেরকে সে সময় এবং সুযোগগুলো দিচ্ছেন? কেন ডক্টর ইউনূস এবং অন্যান্য যারা আছেন আজকে রাষ্ট্র পরিচালনা করার কাজে নিয়োজিত, তাদেরকে কেন সাহায্য করছেন না? নির্বাচন হলে আপনারা কি করবেন? আপনাদেরকে তো দেখেছে বাংলাদেশের জনগণ, দেখেছে না আপনারা কি করেছেন? হ্যাঁ, আপনাদের অতীতের ভুলভ্রান্তিগুলো আপনারা শুধরে নিয়ে নতুনভাবে দেশকে পরিচালনা করবেন, এটাই সবাই আশা করে। কিন্তু তার জন্য সময়ের দরকার, সঠিক সময়ের দরকার। আপনারা ধৈর্য ধারণ করুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। আরেকটি বিষয়, আপনারা দেখেন আপনাদের এই এই বৈরত্বের কারণে, আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আজকে দেখেন বিদেশি শক্তিগুলো বাংলাদেশের পিছনে উঠে পড়ে রেখেছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত যে পলায়নরত সরকার প্রধান বাংলাদেশের যে ছিল, অবৈধ সরকার প্রধান, তাকে আশ্রয় দিয়েছে। পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি, পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করেনি, কিন্তু ভারত সরকার এখনও তাকে সাহায্য করে আসতেছে। কারণটা কি? কারণ হচ্ছে ভারত সরকারকে সে উজাড় করে দিয়েছে, এখন সে তার প্রতিদান দিচ্ছে এবং সে ভারতে বসে বসে বিভিন্ন ধরনের শয়তানি পরিকল্পনা আটছে এবং দেশের পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করতেছে। আপনারা অনেক বিজ্ঞ, দেশ সম্বন্ধে, আন্তর্জাতিক সম্বন্ধে আপনাদের বিশেষ জ্ঞান আছে। আপনারা অবশ্যই এখন এই মুহূর্তে দেশের
স্থিতিশীলতা কিভাবে বজায় থাকে সেই জন্য আপনারা কাজ করুন, যাতে বহিঃশত্রু বা যারা চলে গেছে দেশ থেকে তারা যাতে নতুন করে কুবুদ্ধি দিয়ে কূটকুশলী হয়ে দেশের কোনো ক্ষতি সাধন করতে না পারে। তারা দেশে যখন ছিল দেশের 12টা বাজেই গেছে, এখন দেশের বাইরে থেকেও দেশে 12টা বাজানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আমাদের প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা হাল ছেড়ে দেবেন না। আপনারা এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে সচেষ্টভাবে দেশের হয়ে কথা বলেছেন, আপনারা কথা চালিয়ে যান এবং দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। অর্থনৈতিকভাবে যদি বাংলাদেশ সমৃদ্ধশালী হয়, তাহলে অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন সামরিক খাতে বাংলাদেশের যে ব্যয়গুলো আছে সে ব্যয়গুলো তারা করতে পারবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি হুমকি আসে সেই হুমকি তারা মোকাবেলা করতে পারবে। ভারতের সরকারের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনি দয়া করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। ভারতের জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আপনারা আমাদের প্রতিবেশী, আপনারা আমাদের ভাই। আপনারা ভালো থাকুন, আমাদেরকেও ভালোভাবে থাকতে দিন। আমাদের জন্য যদি আপনাদের কোনো ভালো পরামর্শ থাকে তাহলে পরামর্শ দিতে পারেন, আর আপনাদের দেশের সমস্যার জন্য যদি আমাদের কোনো পরামর্শ থাকে আমরা অবশ্যই তা দেব। কিন্তু কোনো উস্কানিমূলক বক্তব্য কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে আপনারা প্রতিস্থাপন করবেন না, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সজাগ। তারা সব কিছু জানে এবং বুঝতেছে, তারা সব কিছু দেখতেছে। আপনারা কার পক্ষ নিয়ে কেন কি করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ কিন্তু তা দেখতেছে। বাংলাদেশ হতে পারে একটি ছোট দেশ, হতে পারে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল দেশ, কিন্তু এতটা দুর্বল না যে আপনারা হজম করে ফেলতে পারবেন। অবশ্যই আপনাদের সাবধানতার সাথে কথা বলা উচিত। 18 কোটি মানুষের দেশ এটি, ভুলে গেলে চলবে না। যদি বাংলাদেশের দিকে আপনারা ভুল পদক্ষেপ দেন তাহলে কি এই 18 কোটি মানুষ বসে থাকবে? যেখানে একটি সরকার পতনের জন্য বাংলাদেশের সমগ্র মানুষ রাস্তায় নেমে এসেছে, নিজের বুক পেতে দিয়েছে, বুলেটের ভয় করেনি, একটি সশস্ত্র বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছে, একটি সরকার বিপক্ষে দাঁড়িয়েছে এবং সরকারকে উৎখাটন করেছে। সেখানে একটি বিরোধী বা একটি বাইরের একটি দেশ যদি বাংলাদেশে এসে আক্রমণ করে, তখন সে দেশটির কি পরিস্থিতি হবে আপনারা একটিবার চিন্তা করে দেখেন। ভারত কিংবা পশ্চিমা যে কোনো বিশ্বের যে কোনো দেশ বাংলাদেশের দিকে হাত বাড়ালে হয়তো বা ক্ষতি করতে পারবে, কিন্তু হজম করতে পারবে না। ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন। বাংলাদেশের ইতিহাস আপনারা দেখেন যে বাংলাদেশের ইতিহাসে কোনো দেশ এই দেশে শান্তিতে শাসন করতে পারছে কিনা। ব্রিটিশরা কখনোই পারে নাই, পাকিস্তানেরও কখনো পারে নাই। বাংলাদেশের ইতিহাসে কোনো বহিঃশত্রু বাংলাদেশকে শাসন করতে পারে নাই। তারা অপমানিত, লাঞ্ছিত এবং পর্যদুস্ত হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। অতএব আপনারা সাবধান হন। 18 কোটি মানুষের দেশ। বাংলাদেশে হয়তো 1.5-2 লক্ষ মিলিটারি বাহিনীর সদস্যগণ আছেন, কিন্তু 18 কোটির মানুষ, কিন্তু তার ভিতরে হয়তো 10 কোটি বা 15 কোটি মানুষ কিন্তু সক্ষম। তারা কিন্তু সশস্ত্র বাহিনীতে পরিণত হবে একটি আহ্বানের মাধ্যমে। বাংলাদেশের অর্থনীতি কিন্তু কখনোই ধসে পড়বে না, আপনারা সেটা ভালো করেই জানেন। কারণ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ দিক থেকে নিয়ন্ত্রিত হয় না। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি বাংলাদেশি আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, যারা বাংলাদেশের অর্থনীতিকে প্রতিনিয়ত মজবুত করে যাচ্ছে, টাকা পাঠাচ্ছে। যদি বাংলাদেশে যুদ্ধও চলে, বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভঙ্গুর হবে না। বাংলাদেশ কখনোই দরিদ্র হবে না যতদিন পর্যন্ত একটি প্রবাসী সচ্ছল থাকে। বাংলাদেশকে আক্রমণ করতে পারবেন, কিন্তু হজম করতে পারবেন না। অতএব এ ধরনের দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই না আপনাদের শত্রুতে পরিণত হতে, আর আপনারাও আমাদেরকে আপনাদের শত্রু বানাবেন না। আপনারা আপনাদের মতো থাকুন, আমরা আমাদের মতো থাকি, মিলেমিশে থাকি,
পারস্পরিক সম্প্রীতি বজায় রাখি। বাংলাদেশ সব সারা বিশ্বের জন্য একটি রোল মডেল সম্প্রীতির জন্য। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বাস করে। আমার অনেক সহপাঠী আছে, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা হিন্দু এবং খ্রিস্টান। তাদের সাথে আমরা একসাথে চলাফেরা করি, একসাথে খাওয়া দাওয়া করি, কখনো কোনো দিন কোনো সমস্যা হয়নি। যা বলছেন মিডিয়া সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য। একটি হিন্দু আমি আমার ঘরের ভিতরে বসে আমি এই ভিডিওটা বানাচ্ছি। যদি আমি আমার হিন্দু বন্ধু বা ভাই যারা আছে, যারা আমার সাথে যুক্ত আছেন, দয়া করে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিও বার্তা দেন, কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনারা বলুন যে আপনাদের সাথে কোনো অন্যায় অত্যাচার হচ্ছে কিনা। আরে ভাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলিয়ে বাংলাদেশ। এটা আমার দেশ, এটা সবার দেশ। এদেশে কোনো ভেদাভেদ নাই। হিন্দুর বাড়িতে মুসলিম যায়, মুসলিমের বাড়িতে হিন্দু আসে। ভারতে হিন্দু মুসলিমের সমস্যা আছে, বাংলাদেশে কোনো হিন্দু মুসলিমের সমস্যা নেই। আমাদের বন্ধু, আমাদের ভাই, হিন্দু মুসলিম সবাই আমরা মিলেমিশে আছি। পার্বত্য চট্টগ্রামের যারা উপজাতি আছে তারাও বাংলাদেশি, তারাও এদেশে স্বাধীনভাবে বসবাস করে, তাদেরও ভোটাধিকার আছে, তাদের সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা তারা ভোগ করে। অতএব পানি ঘোলাটে করে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নষ্ট করবেন না। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে, আর আপনারাও আমাদের বিরুদ্ধে কোনো রকমের অশুভ পদক্ষেপ নেবেন না। পরিণাম উভয়ের জন্যই খারাপ হবে। ভালো থাকেন। এই বার্তাটি সবার জন্য, দয়া করে এই বার্তাটি সবাই পৌঁছে দিন এবং শেয়ার করুন। এবং যারা বাংলাদেশের রাজনীতিবিদ আছেন, বিচার বিশ্লেষক আছেন, দয়া করে আপনারা চুপ থাকুন, দয়া করে আপনারা সত্য কথা বলুন, কিন্তু দেশের স্বার্থে বলুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দীর্ঘজীবী।